ক্ষমতার দম্ভ যখন মানবাধিকারের মুখোশ ছিঁড়ে ফেলে তখন পৃথিবীর বুকে নেমে আসে এক নগ্ন বাস্তবতা। যে আমেরিকা সারা বিশ্বকে মানবাধিকারের পাঠ পড়ায়, সেই আমেরিকার মিসাইলের আঘাতেই যখন নিরপরাধ ভারতীয় নাবিকদের রক্তে লাল হয় হুরমুজ প্রণালীর জল, তখন প্রশ্ন ওঠে, সুপার পাওয়ার হওয়ার অর্থ কি শুধুই দায়িত্ব জ্ঞানহীন ঔদ্ধত্য, নাকি জোর যার মুলুক তার? এই আদিম জঙ্গল রাজই আজকের আন্তর্জাতিক রাজনীতির একমাত্র সত্যি। আজ আমরা শুধু 3 জন ভারতীয় সন্তানের মৃত্যুর হিসেব চাইব না, বরং ডিকোড করব ডোনাল্ড ট্রাম্পের সেই বিভ্রান্তিকর কূটনীতি, আমেরিকার দ্বিচারিতা এবং এমন এক বিশ্ব ব্যবস্থাকে যেখানে দুর্বলকে পিষে মারতে কেউ দুবারও ভাবে না। নমস্কার, আজকে আমরা আন্তর্জাতিক ভূ রাজনীতির এমন একটি স্পর্শকাতর এবং উত্তেজনাময় অধ্যায় নিয়ে আলোচনা করতে চলেছি যা প্রতিটি ভারতীয়র রক্ত গরম করে দেওয়ার জন্য যথেষ্ট। ওমান উপসাগর এবং হুরমুজ প্রণালীতে ঘটে যাওয়া একটি মর্মান্তিক ঘটনা বিশ্ব রাজনীতিতে এক নতুন মোড় তৈরি করেছে। ইরানের ওপর চাপানো মার্কিন ব্লকেট বা নিষেধাজ্ঞার জেরে বলির পাঁঠা হতে হয়েছে 3 জন নিরীহ ভারত নাবিককে। আমেরিকার ছোঁড়া হেলফায়ার মিসাইলের আঘাতে প্রাণ হারিয়েছেন তারা। এই ঘটনা শুধু একটি দুর্ঘটনা নয়, এটি একতরফা ক্ষমতার অপব্যবহারের এক নগ্ন দৃষ্টান্ত। আজকের এই দীর্ঘ বিশ্লেষণে আমরা গভীরে গিয়ে বুঝব কি ঘটেছিল সেই কাল রাত্রিতে। আমেরিকার সেন্ট্রাল কমান্ড কিভাবে শব্দের খেলা খেলে গোটা বিশ্বকে বোকা বানানোর চেষ্টা করছে, ডোনাল্ড ট্রাম্পের খামখেয়ালি টুইটগুলো কিভাবে বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে, এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এই পরিস্থিতিতে ভারতের করণীয় কী। ঘটনার সূত্রপাত স্ট্রেট অফ হরমুজ বা হুরমুজ প্রণালীতে। আন্তর্জাতিক বাণিজ্যের এই অন্যতম ব্যস্ত জলপথ দিয়ে যাচ্ছিল তৈলবাহী কমার্শিয়াল জাহাজ। রয়টার্স, দ্য গার্ডিয়ান, এনডিটিভি থেকে শুরু করে হিন্দুস্তান টাইমস, বিশ্বের প্রথম সারির প্রতিটি সংবাদ মাধ্যম এই খবরটি ব্রেকিং নিউজ হিসেবে দেখাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের হামলায় 3 জন ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে। আমেরিকার দাবি, এই জাহাজগুলোতে ইরানের তেল ছিল। যেহেতু ইরানের ওপর আমেরিকার স্যাংশন বা নিষেধাজ্ঞা রয়েছে, তাই আমেরিকার নেভির তৈরি করা ব্লকেট ভেঙে এই জাহাজগুলো নাকি এগোতে চাইছিল। বারবার ওয়ার্নিং দেওয়া সত্ত্বেও যখন জাহাজগুলো থামেনি, তখন আমেরিকা নাকি সরাসরি মিসাইল অ্যাটাক করে জাহাজের ইঞ্জিন রুমে। একবার ভেবে দেখুন, একটি তৈলবাহী ট্যাঙ্কার যাতে প্রচুর পরিমাণে অত্যন্ত দাহ্য ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল রয়েছে, তার ইঞ্জিন রুমে যদি মিসাইল দিয়ে আঘাত করা হয়, তার পরিণতি কি হতে পারে? স্বাভাবিকভাবেই ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। আর এই অমানবিক আক্রমণের পরিণতিতে প্রাণ হারান জাহাজের কর্মরত 3 জন ভারতীয় ক্রু মেম্বার। এখানে একটি কথা পরিষ্কার করা দরকার, এই জাহাজটি সরাসরি ইন্ডিয়ান ফ্ল্যাগড বা ভারতের পতাকাবাহী জাহাজ ছিল না, কিন্তু যে মানুষগুলো প্রাণ হারিয়েছেন তারা তো ভারতের সন্তান, তাদের পাসপোর্ট ভারতীয় ছিল। আন্তর্জাতিক জলসীমায় এভাবে একটি নিরস্ত্র কমার্শিয়াল জাহাজের ওপর সামরিক আক্রমণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই ঘটনার পর ইউএস সেন্ট্রাল কমান্ড তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে যে বিবৃতি দিয়েছে তা নিয়ে গভীরভাবে বিশ্লেষণ প্রয়োজন। তারা লিখেছে, ইউএস ফোর্সেস ডিসেবলড থার্ড ওয়েল ট্যাঙ্কার ভায়োলেটিং ব্লকেট ইন গালফ অফ ওমান। অর্থাৎ এই ডিসেবল শব্দটি কিন্তু খুব সচেতনভাবে ব্যবহার করা হয়েছে। ডিসেবল করার সাধারণ অর্থ হলো একটি জাহাজকে চারদিক থেকে ঘিরে তার ইঞ্জিন রুম লক করে দেওয়া বা টেকনিক্যাল অপারেশন বন্ধ করে দেওয়া, যাতে জাহাজটি আর এগোতে না পারে। কিন্তু আমেরিকা যা করেছে তা কোনোভাবেই ডিসেবল নয়, তা তো সরাসরি মিসাইল ছুঁড়েছে। ইঞ্জিন রুমে মিসাইল ছোঁড়ার অর্থ হলো সেখানে কর্মরত মানুষগুলোকে জেনে শুনে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া। আমেরিকা যদি সত্যিই দায়িত্বশীল হতো, তবে তারা তাদের সুপার পাওয়ার ক্ষমতার ব্যবহার করে জাহাজটিকে নিজেদের কবজায় নিতে পারত, নাবিকদের বন্দী করে কূটনৈতিক পথে সমাধান করতে পারত। কিন্তু তা তারা করেনি। তারা সরাসরি নিরপরাধ মানুষের জীবন কেড়ে নিয়েছে। যদি এই একই কাজ রাশিয়া, চীন বা অন্য কোনো দেশ করত, তবে এই আমেরিকাই মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলে চিৎকার জুড়ে দিত। আমেরিকার এই দ্বিমুখী নীতি আজ সারা বিশ্বের সামনে পরিষ্কার। স্পাইডারম্যান সিনেমার একটি বিখ্যাত ডায়লগ আছে, উইথ গ্রেট পাওয়ার কামস উইথ গ্রেট রেসপন্সিবিলিটি। অসীম ক্ষমতার সাথে আসে অসীম দায়িত্ব। কিন্তু আমেরিকা প্রমাণ করেছে যে তাদের হাতে তো পাওয়ার আছে, কিন্তু রেসপন্সিবিলিটি বা দায়িত্ববোধ শূন্য। ইতিহাস সাক্ষী, যখনই কোনো পরশক্তি অহংকারে অন্ধ হয়ে ক্ষমতার এমন নির্লজ্জ অপব্যবহার করেছে, সময়ের সাথে সাথে তাদের পতনও অনিবার্য হয়েছে। ভারত সহ গোটা বিশ্ব সেই দিনের অপেক্ষায় থাকবে যেদিন এই দম্ভ চূর্ণ হবে।
যে জাহাজগুলোর উপর আক্রমণ হয়েছে তাদের পরিচয় নিয়ে একটু গভীরে যাওয়া যাক। জাহাজগুলোর নাম হলো এমটি জলভিড়, এমটি ম্যারিভেক্স এবং এমটি সেটেবোলো। এর মধ্যে একটি ছিল পালাউ ফ্ল্যাট এবং অন্যটি হলো গিনি বিসাউ ফ্ল্যাট। এই পালাউ বা গিনি বিসাউ হলো প্রশান্ত মহাসাগরের বুকে অবস্থিত খুব ছোট্ট ছোট্ট দ্বীপ রাষ্ট্র। আন্তর্জাতিক শিপিং বাণিজ্যে একটি সাধারণ নিয়ম হলো ট্যাক্স বাঁচানোর জন্য বড় বড় কোম্পানিগুলো তাদের জাহাজের রেজিস্ট্রেশন এমন ছোট ছোট দ্বীপ রাষ্ট্রের নামে করে থাকে। এই জাহাজগুলোর আসল মালিকানা বা অপারেটিং কোম্পানি ছিল ইউএই অর্থাৎ ইউনাইটেড আরব এমিরেটস, কিন্তু রেজিস্ট্রেশন বা ফ্ল্যাগ ছিল পালাউয়ের। আর এই জাহাজের ক্রু মেম্বার হিসেবে কাজ করেছিলেন ভারতীয়রা, অর্থাৎ মালিকানা আরব আমিরাতের, ফ্ল্যাগ পালাউয়ের, আর প্রাণ গেল ভারতের। এই ঘটনা প্রমাণ করে গ্লোবালাইজেশনের যুগে একটি আক্রমণ কিভাবে একাধিক দেশকে যুক্ত করে ফেলে। এখানে বিশেষ ধন্যবাদ প্রাপ্য ওমানের, কারণ এমটি সেটেবেলো জাহাজে মোট 28 জন ক্রু ছিলেন, যার মধ্যে 24 জন ছিল ভারতীয়। ওমানের রয়্যাল নেভি এবং মিলিটারি অত্যন্ত দ্রুত পদক্ষেপ নিয়ে 21 জন ভারতীয়কে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। ওমান যদি তাৎক্ষণিক ব্যবস্থা না নিত তবে হতাহতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারত। ওমানকে আমাদের সকলের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ। যারা প্রাণ হারিয়েছেন সেই 3 জন ভারতীয় বীর সন্তান হলেন চিফ ইঞ্জিনিয়ার পাটনালা সুরেশ, ইঞ্জিনিয়ার ফিটার শিবানন্দ চৌরাশিয়া এবং ডেক ক্যাডেট আদিত্য শর্মা। এই গোটা ঘটনার সবথেকে হাস্যকর এবং একসঙ্গে ভয়ঙ্কর দিকটি হলো আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লাগাতার বিভ্রান্তিকর পোস্ট। মাত্র 48 ঘন্টার মধ্যে একজন সুপার পাওয়ার দেশের রাষ্ট্রপ্রধান কতটা খামখেয়ালি হতে পারেন তার প্রমাণ মিলেছে। ট্রাম্প ঘোষণা করলেন ইউনাইটেড স্টেটস উইল বি হিটিং ইরান, অর্থাৎ আমেরিকা আজই ইরানকে আক্রমণ করবে, ধ্বংস করে দেবে এবং ইরানের বার্ক আইল্যান্ড দখল করে নেবে। ভেনিজুয়েলার মতো ইরানের সমস্ত তেল ও গ্যাস মার্কেট আমেরিকা নিজের দখলে করে নেবে। ঠিক 5 ঘন্টা পরে ট্রাম্পের সুর পুরোপুরি বদলে গেল। তিনি জানালেন ইরানের শীর্ষ নেতৃত্ব নাকি আমেরিকার প্ল্যান অ্যাপ্রুভ করেছে। খুব শিগগিরই আমেরিকা এবং ইরানের মধ্যে একটি চুক্তির দিনক্ষণ এবং জায়গা ঘোষণা করা হবে। 5 ঘন্টা আগে যে ইরানকে তিনি উড়িয়ে দিতে চাইছিলেন, 5 ঘন্টা পর তাদের সাথেই শান্তির চুক্তি। মাত্র 20 ঘন্টা পর আবার ইউটার্ন। এবার ট্রাম্প লিখেছেন ইরান ফেক নিউজ ছড়াচ্ছে, এরা অত্যন্ত বাজে এবং অসৎ লোক, ভেরি ডিসঅনারেবল পিপল, এদের সাথে চুক্তিতে আসা সম্ভব নয়। এরপরই তিনি হঠাৎ করে ভারতীয় জাহাজের ওপর ড্রোন হামলা প্রসঙ্গ টেনে এনে বলেন এটা সম্পূর্ণ আনঅ্যাকসেপ্টেবল। এই ঘটনার প্রমাণ করে যে আমেরিকার বিদেশ নীতিতে এই মুহূর্তে কোনো স্থিতিশীলতা নেই। কখন তারা আক্রমণ করবে আর কখন শান্তি আলোচনা করবে তা তারা নিজেরাই জানে না। এই চরম টার্বুলেন্স বা অস্থিতিশীলতা বিশ্ব অর্থনীতিকে এক ভয়ঙ্কর খাদের কিনারায় দাঁড় করিয়ে দিচ্ছে। ভারত এই ঘটনায় চুপ করে বসে থাকেনি। ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সরাসরি আমেরিকার সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওর কাছে কড়া ভাষায় প্রতিবাদ জানিয়েছেন। একটি কমার্শিয়াল শিপিং ভেসেলের ওপর মিসাইল হামলা যে আন্তর্জাতিক আইনের সম্পূর্ণ পরিপন্থী তা ভারত দৃঢ় ভাষায় আমেরিকাকে বুঝিয়ে দিয়েছে। ইতিমধ্যেই ইন্ডিয়ান নেভি তাদের নজরদারি বা সার্ভেলেন্স বহু গুণ বাড়িয়ে দিয়েছে। ডিরেক্টরেট জেনারেল অফ শিপিং এর তরফ থেকে অ্যাডভাইজারি জারি করে সমস্ত জাহাজকে কড়া সিকিউরিটি প্রোটোকল মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। সমুদ্রে থাকা নাবিকদের জন্য 24x7 ইমার্জেন্সি হেল্পলাইন চালু করা হয়েছে। ভারত বুঝিয়ে দিচ্ছে যে ভারতের প্রাণের মূল্য দিয়ে কেউ যেন ছিনিমিনি খেলার দুঃসাহস না দেখায়। এই ভূ রাজনৈতিক অস্থিরতার সরাসরি প্রভাব পড়তে চলেছে সাধারণ ভারতীয়দের পকেটে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন আমেরিকা ইরান সংঘাত যদি আরও বৃদ্ধি পায় তবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল অর্থাৎ ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি 150 পর্যন্ত পৌঁছে যেতে পারে। তেলের দাম বাড়লে ভারতবর্ষের প্রতিটি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়বে, কারণ আমাদের দেশের পণ্য পরিবহন বা যাত্রীবাহী গাড়ির এর পুরোটাই পেট্রোল বা ডিজেলে চলে। এখানেই আমাদের সমাজ এবং রাষ্ট্রের কাঠামোর একটি বড় ব্যর্থতা লুকিয়ে আছে। গত 10 থেকে 15 বছর ধরে ইলেকট্রিক ভেহিকেল বা ইভি, সোলার এনার্জি এবং ইন্ডাকশনের ওপর জোর দেওয়া হলেও আমরা পুরোপুরি সেখানে শিফট করতে পারিনি। আমরা আজও ক্রুড অয়েল এবং এলপিজির ওপর মারাত্মকভাবে কিন্তু নির্ভরশীল। আমাদের নির্ভরতার কারণেই আমাদের দেশের নাবিকদের ঝুঁকি নিয়ে যুদ্ধবিধ্বস্ত হরমুজ প্রণালীতে যেতে হচ্ছে। যদি আমরা আরও 10 বছর আগে ভূ রাজনীতি বুঝতাম, যদি আমরা বুঝতে পারতাম যে মিডল ইস্টের কোনো একটি চেকপয়েন্ট বন্ধ হয়ে গেলে আমাদের দেশে হাহাকার শুরু হবে, তাহলে হয়তো আমরা আজকে অনেক বেশি সুরক্ষিত থাকতাম। এই সমস্যার কোনো শর্ট টার্ম বা তাৎক্ষণিক সমাধান নেই। সমাধান কিন্তু একটাই, দীর্ঘমেয়াদী আত্মনির্ভরতা। সোলার এনার্জি, উইন্ড মিল, ইলেকট্রিক গাড়ি এবং নিউক্লিয়ার এনার্জির ওপর আমাদের সম্পূর্ণ নির্ভরতা তৈরি করতে হবে। যেদিন
আমরা এনার্জির দিক থেকে স্বয়ং সম্পূর্ণ হব, সেদিন আর কোনো আমেরিকার ব্লকেড বা মধ্যপ্রাচ্যের যুদ্ধ আমাদের অর্থনীতিকে টলাতেও পারবে না। এই হামলার 3 জন নিরপরাধ ভারতীয়র মৃত্যু হলো, কিন্তু জাতিসংঘ বা ইউএন কি করছে? তারা শুধু নিন্দা করছে। এই আন্তর্জাতিক রাজনীতিতে জাতিসংঘের কোনো ক্ষমতা নেই। তারা আজ একটি কাগজের বাক। আন্তর্জাতিক রাজনীতিতে কোনো নীতি বা আদর্শ কাজ করে না। এখানে একটাই নিয়ম চলে, জঙ্গলরাজ বা মাইট ইজ রাইট, অর্থাৎ জোর যার মুলুক তার। আমেরিকা জানতো এটা পালাউয়ের ফ্ল্যাগ লাগানো জাহাজ। তারা কি চীনের কোনো জাহাজে এভাবে মিসাইল মারার সাহস দেখাতো না, কারণ তারা জানে চীনের ক্ষমতা। এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে ভারতকে তার সামরিক শক্তি এবং ডিফেন্স ইনভেস্টমেন্ট এমন পর্যায়ে নিয়ে যেতে হবে যাতে বিশ্বের যে কোনো প্রান্তে ভারতীয়দের গায়ে হাত দেওয়ার আগে আগ্রাসীদের হাত পা কাঁপতে শুরু করে। তাদের মনে যেন এই ভয়টা ঢুকে যায় যে ভারতের ফ্ল্যাগ থাকুক বা না থাকুক, ভারতীয়দের রক্ত ঝরলে ভারত বদলা নিয়েই ছাড়বে। ফেসবুকে অনেকেই বলে থাকেন সামরিক খাতে এত খরচ না করে শিক্ষায় বা স্বাস্থ্যে খরচ করা উচিত। এই ধরনের অবাস্তব শান্তির বুলি আওড়ানো মানুষদের উদ্দেশ্যে একটি সহজ উদাহরণ দেওয়া প্রয়োজন। কল্পনা করুন আপনার এক হাতে 1 পুঁটুলি সোনার গয়না আছে, কিন্তু অন্য হাত সম্পূর্ণ খালি। আপনি একটি দস্যু অধ্যুষিত জঙ্গল দিয়ে হেঁটে যাচ্ছেন। আপনি কি আপনার সোনা বাঁচাতে পারবেন? না, আপনি পারবেন না। কিন্তু আপনার অন্য হাতে যদি একটা লোডেড রিভলভার থাকে, তবেই কিন্তু আপনার সম্পদ সুরক্ষিত থাকবে। অর্থনৈতিক সমৃদ্ধি বা প্রসপারিটি ধরে রাখার জন্য এবং শান্তি বজায় রাখার জন্যই সামরিক শক্তির প্রয়োজন রয়েছে, এর কোনো বিকল্প নেই। এই কঠিন সময়ে সাধারণ মানুষ হিসেবে আমাদের কি করণীয়? আমরা তো সরাসরি বর্ডার বা আন্তর্জাতিক পলিসিতে কাজ করতে পারি না। আমাদের কাজ হলো নিজেদের জায়গায় থেকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। হুরমুজ প্রণালীতে আমেরিকার এই নির্লজ্জ আক্রমণ আমাদের সামনে 3টি কঠোর সত্য তুলে ধরেছে। প্রথমত, আমেরিকা কোনো নির্ভরযোগ্য মৃত্যু বা দায়িত্বশীল পরাশক্তি নয়। দ্বিতীয়ত, জ্বালানির জন্য বিদেশের ওপর নির্ভরতা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য এক বিশাল হুমকি। এবং তৃতীয়ত, আন্তর্জাতিক কূটনীতিতে সম্মান পেতে হলে সামরিক ও অর্থনৈতিক শক্তির কোনো বিকল্প নেই। আজ যে 3 জন ভারতীয় প্রাণ হারালেন, তাদের বলিদান যেন বৃথা না যায়। ভারতকে এমন এক সুপার পাওয়ার হয়ে উঠতে হবে যার দিকে চোখ তুলে তাকানোর সাহস কোনো পরশক্তি দেখাতে পারবে না। আত্মনির্ভরতা এবং শক্তির সংমিশ্রণেই নিহিত রয়েছে আগামী দিনের শক্তিশালী ভারতের চাবিকাঠি। ভালো থাকবেন এবং দেশকে শক্তিশালী করবার এই যাত্রায় নিজ নিজ স্থান থেকে অবদান রাখবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।